আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু দিন দিন এই পরিবেশের রূপ কেমন জানি অচেনা হয়ে যাচ্ছে আমাদের কাছে। পৃথিবীতে নানা রকম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র রয়েছে, যেমন পুকুরের ইকোসিস্টেম, ধান ক্ষেতের ইকোসিস্টেম, নদীর ইকোসিস্টেম, সমুদ্রের ইকোসিস্টেম ইত্যাদি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের ধারায় মানব জাতির অনেক অগ্রগতি হয়েছে। জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ পৃথিবীতে মানুষের অস্তিত্বের জন্য দুটি বড় চ্যালেঞ্জ, যা প্লাস্টিক দূষণের ফলে ঘটছে। বিপন্ন করে তুলছে মানুষের পৃথিবীতে মানুষ ও অন্যান্য জীবের অস্তিত্বকে। শ্রোতা, আপনারা একযুগে দেখছেন এবং শুনছেন রেডিও সৈকত 99.0 FM। রেডিও সৈকতের আজকের আলাপচারিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি উম্মে জিরিন এবং আলাপচারিত অনুষ্ঠানে সরাসরি আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন জনাব জমির উদ্দিন, উপপরিচালক, বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার, এবং করিম উল্লাহ কলিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাপা। আপনাদের দুজনকে রেডিও সৈকতের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? জি ভালো আছি। জি ভালো আছি বন্ধুরা। তো আমার যে প্রথম প্রশ্ন জনাব জমির উদ্দিন আপনার কাছে, সেটি হলো, প্লাস্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে দীর্ঘস্থায়িতা। এর পচনে বহু বছর কেটে যায়, তাই রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশে যে ফসলি জমি রয়েছে তার প্লাস্টিক দূষণের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে। এই দূষণ নিয়ে রোহিঙ্গা বা তাদের আশেপাশের মানুষকে কিভাবে সচেতন করা যায়, যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আমাকে প্রথমে আমন্ত্রণ করার জন্য। যে প্লাস্টিকের বিষয়টা এসে আসলে পুরো বিশ্বব্যাপী এখন খুব আলোচিত বিষয় পরিবেশ দূষণের জন্য। আমরা পরিবেশ দপ্তর থেকে এই নিয়ে অনেকগুলো কাজ করা হচ্ছে এবং অল ওভার দ্য বাংলাদেশ, নট অনলি আমাদের এই যে রোহিঙ্গা ক্যাম্প এলাকা। দেখেন, রোহিঙ্গার বিষয়টা যেহেতু বলতেছেন, আমি সেইটা বিষয় ধরে বলি। প্রথম দিকে যখন এখানে মানুষজন আসে, বিভিন্ন সোর্স থেকে এখানে খাবার দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের উপকরণ দেওয়া হয়েছে, অনেকগুলো প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এই জন্য এখানে প্লাস্টিকের দূষণ খুব ভয়াবহ আকার ধারণ করে। আমি জানেন যে প্লাস্টিকের অনেকগুলো বিষয় আছে। ধরেন পলিথিন একটা প্লাস্টিক, পলিপ্রোপাইলিন একটা প্লাস্টিক, পলিস্টারিন একটা প্লাস্টিক, হ্যাঁ, তারপরে দেখেন যে নাইলন, যে রশি, সেটা একটা প্লাস্টিক, এবং অনেকগুলো প্লাস্টিকের অনেকগুলো আইটেম আমরা ইউজ করি। আসলে এই প্লাস্টিক গুলো আসলে মাটিতে যখন যায়, এগুলো মাটির সাথে মিশতে প্রায় 100 বছরের মতো সময় লাগে। এরপর অথবা যদি এগুলো পোড়াই ফেলি, তাইলে দেখা যাচ্ছে যেগুলো থেকে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। অথবা এটা যখন পানিতে যায়, পানির সাথে এটা আস্তে আস্তে মিশতে এটা এক সময় মাইক্রোপ্লাস্টিক হয়ে যায়। মাইক্রোপ্লাস্টিক থেকে এটা মাছে খায়, মাছ থেকে পরে মাছগুলো আমরা খাই এবং আমাদের বড়িতে আসে এবং বড়িতে বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তো এই বিষয়টা আসলে যখন নজরে আসে, পরিবেশ দপ্তরের নজর আসে তখন, এবং সরকারের নজর আসে, তখন বিষয়কে আন্তর্জাতিক সম্প্রদায়কেও নজর আসে বিষয়গুলো যখন দেখার। কারণ এখানে এক জায়গায় অনেকগুলো লোক কিন্তু, এবং যেহেতু এখানে অনেকগুলো মানুষ, এখানে তাদের ইউজও বেশি। পরবর্তীতে কিন্তু বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ওখানে কি করা হয়েছে, একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্ল্যান করা হয়েছে, যে প্রত্যেকটা রোহিঙ্গা স্টেশন থেকে কতগুলো স্টেশন, এখানে কতগুলো, আমরা জানেন যে এখানে কতগুলো ব্লক আছে, ব্লক করে করা হচ্ছে। এখান থেকে কি করা হচ্ছে, প্লাস্টিক গুলো নিয়ে আসা হচ্ছে, এবং প্লাস্টিক গুলো এখানে এটা বিদেশি ফান্ডে করা হয়েছে, এবং এটাগুলো প্লাস্টিক গুলো বর্তমানে পোড়ায় ফেলা হচ্ছে, যাতে ওখানকার পরিবেশ গুলো নষ্ট না হয়। এবং একইভাবে ওখানে যে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যানও করা হয়েছে, যে ওখানে বিভিন্ন ব্লক থেকে এখন সুয়ারেজ নিয়ে আসা হচ্ছে, এবং একটা সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান ও করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার করে বিষয়গুলো বুঝিয়ে বলেছেন। এ পর্যায়ে আমি জনাব করিমুল্লাহ কলিম, আপনার কাছে আমার এই একই প্রশ্ন, এই যে মানুষগুলো রয়েছে তাদেরকে আমরা কিভাবে সচেতন করতে পারি, যদি একটু বলতেন। আমরা দেখতে পাচ্ছি যে প্লাস্টিকের মধ্যে সবচেয়ে যে পরিবেশ দূষণ, সেটি হচ্ছে পলিথিন। আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আমরা যেটি দেখছি, সেখানে তারা পলিথিন দিয়ে ঘরবাড়ি তৈরি করছে, তারপর পলিথিন ব্যবহার করছে, তারপরে পলিথিন দিয়ে তারা বিভিন্ন প্রকার জিনিসপত্র তারা সাজিয়ে আসছে। প্লাস্টিকের ব্যবহার যদি ব্যাপকভাবে বেড়ে যায়, তাহলে সেখানে ব্যাপক একটা পরিবেশ দূষণ শিকার হবে। আমরা যদি দেখি একটা পলিথিন বা প্লাস্টিকের একটা পচন হতে, আমরা যেটা বিজ্ঞানী গবেষণা দেখা যায় প্রায় 400 বছর সময় লেগে যায়। তারপরে আমাদের প্লাস্টিকের এগুলা সমুদ্রে চলে যাচ্ছে সরাসরি বিভিন্ন নালা নর্দমার মাধ্যমে। বা তো এখানে আমাদের একটি হচ্ছে কি, আমাদের যে সমস্ত এনজিওগুলা কাজ করে, আমরা যারা পরিবেশ, আমাদের একটু অনুরোধ হবে, প্লাস্টিকের এগুলা যদি আমরা একটি নির্দিষ্ট জায়গায় এটা যদি আমরা রাখতে পারি, এবং তাইলে আমাদের পরিবেশ বিপর্যয় আমরা 100% তো সম্ভব না, আমরা 90% বা 80% আমরা রোধ করা সম্ভব। যে আমাদের মানুষের খাবারের বর্জ্য থেকে শুরু করে প্লাস্টিক বর্জ্যগুলো এক জায়গায় রাখতে হবে। রাখার পরে বিভিন্ন এনজিও আসে, সেখানে যদি আমরা রিসাইক্লিং প্রজেক্ট নেওয়া, তাহলে আমরা অর্থনৈতিকভাবে আমরা লাভবান হবে। প্লাস্টিক বর্জ্য পুরালে তো এগুলো আবার মিথেন গ্যাস তৈরি হয়, আরো ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড তৈরি না পড়ে, ওটা যদি আবার রিসাইক্লিং বিভিন্ন জিনিসপত্র আমরা তৈরি করতে পারি, তাইলে
আমার মনে হয় পরিবেশ দূষণ কিছুটা রোধ করা যাবে। আবারও অসংখ্য ধন্যবাদ আপনাদের ব্যস্ততম সময়ের মাঝেও চমৎকার আলোচনার জন্য রেডিও সৈকতের পক্ষ থেকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আলাপচারিত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন টিয়ার ফান্ড এবং প্রযোজনায় ছিলেন কোস্ট ফাউন্ডেশন ও রেডিও সৈকত। প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের পুরো অনুষ্ঠানটি আপনারা একযোগে দেখছেন এবং শুনছেন রেডিও সৈকত 99.0 FM। আপনাদের সাথে আবারও কথা হবে আমাদের পরবর্তী আলোচনা অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। শুভ বিদায়।